দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আগামী 22 জুন অধ্যাদেশ আকারে 2025-26 অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে, যেটা গেল 2 জুন মাননীয় অর্থ উপদেষ্টা টেলিভিশনে জাতির সামনে উপস্থাপন করেছেন। তবে কিছু কিছু বিষয় নিয়ে এই সময়ের মধ্যে আমরা বাজেটের সমালোচনা শুনেছি, বিশ্লেষণ শুনেছি। আরও কোন ধরনের উদ্যোগ এই অন্তর্বর্তী সরকার নিতে পারত সে ধরনের পরামর্শ এসেছে। আসলে কতটুকু বাস্তবতার নিরিখে এই বাজেটটি প্রণয়ন করা হচ্ছে এবং শেষ পর্যন্ত পাশ হতে যাচ্ছে, এবং এই বাজেটের মাধ্যমে আসলে সাধারণ মানুষের জন্য কতটা কী অর্জিত হচ্ছে, সেই বিশ্লেষণগুলো আরও একবার করব। একই সাথে ট্যারিফ সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা থাকবে। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান, দীর্ঘদিন ধরেই ট্যারিফ এবং এই সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, আজকে আমাদের অতিথি হিসেবে আসছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি বাজেট ইস্যু নিয়েই আপনার কাছ থেকে শুরুতে একটু জানব। এই বাজেট সাধারণ মানুষের জন্য কতটা জনবান্ধব বাজেট হচ্ছে শেষ পর্যন্ত? দেখুন, কতখানি জনবান্ধব হয়েছে এটা আসলে প্রত্যাশার বিপরীতে চিন্তা করলে আমি বলবো যে হয়তো সেরকম প্রত্যাশা মানুষের পূরণ হবে না। কিছু ভালো জিনিস আছে, একদম যে নাই তা না। আমাদের অর্থ উপদেষ্টার কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? একটা বাজেটে যদি আমি আমার সরকারের আয় বাড়াতে না পারি, সরকার ব্যয় কোত্থেকে করবে? আপনি জানেন যে এই বছরের রেভিনিউ যে আদায়, রাজস্ব আদায়ের যে গতি, সেটা কিন্তু অনেক শ্লথ। এরকম একটা রাজস্ব আদায় পরিস্থিতিতে সরকারকে আরও একটা জিনিস মোকাবেলা করতে হচ্ছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার যে চাপ সরকারের উপর আছে সেখানে। এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে যেটা হয়, সরকারকে সংকোচনমূলক নীতি নিতে হচ্ছে। সেই প্রেক্ষাপটে সরকারের বেশি খরচ করার সুযোগ নাই, বরং আপনি খেয়াল করে থাকবেন যে গত বছরের বাজেটের তুলনায় এবারের যে বাজেটটা দেওয়া হয়েছে আকার কিন্তু কম। কিছু কিছু বিষয় তো একটু সমালোচনার ভাগীদার অর্থ উপদেষ্টাকে হতেই হচ্ছে। স্পেশালি কালো টাকা সাদা করতে দেওয়ার একটা উদ্যোগ তিনি বাজেটে রেখেছেন। একই সাথে যেহেতু চড়া মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে করমুক্ত আয়ের সীমা বাড়ানোরও একটা চাহিদা ছিল, এই কাজগুলো তিনি এর মধ্যে করতে পারতেন কিনা, বা এই জায়গাগুলোতে তার আরও সাহসী হওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি, দেখুন, বিশেষ করে কালো টাকাকে সাদা করার সুযোগটা এটা তো সবসময় সমালোচনা করা হয়েছে। এইটা ওনারা এবার না করলে এটা পারতেন আর কি। তাহলে হতো কি, এই সরকারের যে একটা সর্ববিদিত গ্রহণযোগ্যতা ছিল, আমার কাছে মনে হয় সেটা হয়তো আরও বেশি মাত্রায় মানুষ ওটাকে ধারণ করতে পারত। তবে হ্যাঁ, যেহেতু অর্থনীতিতে একটা শ্লথগতি আছে, আপনি জানেন হয়তো আবাসন শিল্প তারা অনেক রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হয়তো ওনারা বিবেচনা নিয়েছেন। কিন্তু তারপর আমি মনে করি যে আপনি যখনই কালো টাকাকে উৎসাহিত করার চেষ্টা করবেন, তাহলে হবে কি, যারা ট্যাক্স পেয়ার আছেন, সৎ করদাতা যারা আছে, তারা কিন্তু সেই উৎসাহ হারিয়ে ফেলবেন। আর প্লাস আমরা তো বলেছিলাম যে সংস্কার করে বাংলাদেশের ভুলগুলোকে আমরা ঠিক করতে চাই। সেক্ষেত্রে আমরা যদি আবার পেছনের রাস্তায় হাঁটি, তাহলে কিন্তু আমরা অগ্রগতি অর্জন করতে পারবো না। করমুক্ত আয়ের সীমা বাড়ানো নিয়ে একটা অবজারভেশন আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, যে কিছুটা বাড়ানো যেত কিনা। দুটো কাজ একসাথে করতে হবে। এক হচ্ছে যারা নিম্ন আয়ের লোক আছেন, প্লাস যারা খুব মার্জিনালি ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে যান, তাদেরকে একটু অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া। বিশেষ করে গত 3 বছর যেখানে মূল্যস্ফীতির হারটা অত্যধিক ছিল, মানুষের প্রকৃত আয় অনেক কমে গিয়েছে। আর এটাকে আমি কিভাবে রিকুপ করব, যে যদি আমার এর ফলে যদি কোনো ট্যাক্স আহরণের ক্ষেত্রে যদি কোনো লোকসান হয়, এটা রিকুপ করতে হলে আমাকে করতে হবে যারা আরও বেশি কর দিতে পারেন, যারা এখনও ট্যাক্স নেটে নাই বা ট্যাক্স নেটে থাকলে যথেষ্ট পরিমাণে কর দিচ্ছেন না, সঠিকভাবে দিচ্ছেন না, তাদের মধ্যে যদি আমি সেই সুশাসনটা কায়েম করতে পারতাম। এইরকম কিছু উদ্যোগ আপনি বাজেটে দেখেছেন কিনা এবার, যে আমরা হুট করে এই বছরে আওতাটা অনেক বেশি বাড়াতে পারবো? না, এই বছর সত্যিকার অর্থে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে মূলত যে অটোমেশন প্রক্রিয়া এবং যে সংস্কারগুলোর কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসি, ডিজিটালাইজেশন করে এটার মাধ্যমে যদি ট্যাক্স নেটটাকে বড় করা যায়, সেই প্রচেষ্টা আর কি সবচেয়ে বেশি করা হয়েছে আর কি। কিন্তু আরেকটা জিনিস করা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে রাজস্ব প্রশাসনের ক্ষমতায়ন করা হচ্ছে, যেন তারা অধিক পরিমাণ লোকবল পায় এবং যেটার মাধ্যমে তারা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারে, সেইগুলো আছে। কিন্তু দেখুন, এগুলো না মানে সময় লাগে, এগুলার যে বাস্তবায়ন সেটা ধীর গতিতে বাংলাদেশে হচ্ছে। এবং আমরা এটাও দেখেছি যে আমরা এর আগেও যে সংস্কারগুলো করার কথা ছিল, সেগুলো কিন্তু আমরা করতে পারি না। আপনি জানেন যে IMF-এর সঙ্গে সরকারের যে একটা দর কষাকষি ছিল, সেখানে তো এই ইস্যুটা সবসময় ছিল যে আরও বেশি অভ্যন্তরীণ ক্ষেত্র থেকে রাজস্ব আদায় করা যায় কিনা, সেটা আমরা পারছি না। আপনি দেখেন, আমরা যে বলি যে এখন আমাদের দেশে যে বৈষম্য বেড়েছে, অল্প কিছু মানুষের হাতে অনেক বেশি সম্পদ আছে।
আপনি যদি ওয়েলথের হিসাব করেন, আপনি যদি ইনকামের হিসাব করেন, দেখবেন যে টপ 10% লোকের হাতে 90% সম্পদ আছে আর কি। তা এই জায়গাগুলোকে আমরা যদি একটা অ্যাকশন নিতে না পারি, তাহলে কিন্তু এই সমাজ আমরা বদলাতে পারবো না। এই ক্ষেত্রে আমি দেখলাম যে বাজেটে কিছু জায়গায় কিন্তু আবার একটু উল্টা পথে হাঁটার একটা প্রবণতা আছে। যেমন আমরা মনে করেছিলাম যে এইবার হয়তো সম্পদ করের ক্ষেত্রে একটা সুস্থ একটা চিন্তাভাবনা বাজেটে রিফ্লেক্টেড হবে, সেটা হয় না। আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে এখন হয়তো চিন্তা করার সুযোগ এসেছে ইনহেরিটেন্স ট্যাক্স। যারা সম্পদশালী আছেন তারা যদি তাদের সম্পদ তাদের নেক্সট জেনারেশনকে দিতে চান, তাহলে সেখানে একটু কর দিলে এটা তো আমার কাছে মনে হয় যে সমাজ উপকার হবে। তো এই আইডিয়াসগুলো তো আমরা পেতে পারতাম। এমন হতে পারতো যে এই বাজেটে আমরা অল্প আকারে এই করটা আরোপ করতে পারতাম, পরবর্তীতে এটাকে আমরা শুরুটা করতে পারতাম। আমরা দেখলাম যে 11 মাসে এনবিআর 3,27,000 কোটি টাকার কিছু আয় করতে পেরেছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এই অর্থ বছর শেষে আমরা কোনো এক বছরে 4.5 লাখ কোটি আয় করেছিলাম, সেই পর্যন্তও পৌঁছাতে পারবে কিনা এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। সেখান থেকে আমি নতুন অর্থ বছরে 5 লাখ কোটি টাকা আদায় করব, এই লক্ষ্যমাত্রাটাকে আপনি কিভাবে দেখেন? আমরা জানি যে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না, কারণ এই বছরে ঘাটতি থাকবে। তারপরে অর্থনীতির এখন যে চাপ আছে, আপনি জানেন যে ইনভেস্টমেন্টের একটা শ্লথগতি আছে, যেহেতু সুদের হার অনেক বেশি। আমরা দেখেছি ইকোনমিক গ্রোথ কিন্তু অনেক কম, যদিও বাজেটে বলা হয়েছে এই বছর হয়তো 5 ভাগ গ্রোথ হতে পারে। আমরা জানি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা যে হিসাব দিচ্ছে সেখানে 3.7%, 3.9% হয়তো এরকম আমাদের গ্রোথ হবে। একটা অর্থনীতি যখন প্রবৃদ্ধি ভালো হয় না, সেই অর্থনীতিতে থেকে কিন্তু অতিরিক্ত রাজস্ব আহরণ করাটা অত্যন্ত কঠিন একটা কাজ কিন্তু। কাজে সেটার মধ্যে দিয়ে এইবার গিয়েছে, সামনের বছরে কিন্তু সেই ঝুঁকিটা থাকবে। তারপরে দেখেন বিশ্ব পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। আপনি দেখেন জিও পলিটিক্যাল যেসব ডেভেলপমেন্ট আমরা দেখছি, হ্যাঁ, এখন ইরান ইসরায়েল কনফ্লিক্ট, এটা যদি আরও বেশি মাত্রায় ঘনীভূত হয়, তাহলে কিন্তু একটা অর্থনীতির যে কর্মকাণ্ড সেটার উপর কিন্তু একটা চাপ পড়তে পারে, তেলের দাম বাড়তে পারে, সেটার অন্যান্য ফার্দার কনসিকুয়েন্স থাকতে পারে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে আগামী বছরের রাজস্ব আদায় করাটা, এই যে টার্গেটটা দেওয়া হয়েছে, এটা খুব কঠিন একটা কিন্তু টার্গেট। আমাদের যে বাজেটের যে আকার, হ্যাঁ, এই বাজেটের আকারটা যদি আমাদের জিডিপির সঙ্গে তুলনা করেন, তাহলে 13% নিচে। এইটা পৃথিবীর মধ্যে আমাদের থেকে মাত্র 4টা দেশ আছে আমরা ছাড়া, যারা এর থেকে কম সরকারি খরচ করে। তো এই যদি আমার খরচ করার সামর্থ্য থাকে, তাহলে আপনি কিভাবে শিক্ষা খাতে বেশি দিবেন, আপনি কিভাবে স্বাস্থ্য খাতে বেশি দিবেন, আপনি কিভাবে সামাজিক সুরক্ষা খাতে বেশি দিবেন। কাজে আমি মনে করেছিলাম যে এবারের বাজেটের মূল দর্শন হবে যে বাংলাদেশে আমরা কিভাবে আমাদের বাজেটের আকারটাকে বড় করতে পারবো, সেটার পলিসি ডিরেকশন দেওয়া। মানে হয়তো আমি অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমি তো এটা তো আমার ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে আমি তো বলতে পারি যে আগামী 5 বছরের মধ্যে এই কাজগুলো করলে আমরা বাজেটের আকারটাকে একটা জায়গায় নিতে পারবো। এই দর্শনটা আমরা দেখতে পেলাম না। আমার কাছে মনে হয় যে এখানে হয়তো একটা ক্রিয়েটিভিটির একটা সমস্যা থাকলো। এই ক্রিয়েটিভিটিটা থাকলে আগামী দিনে যদি রাজনৈতিক সরকার আসতো, তারা হয়তো বোঝার চেষ্টা করতো যে বাজেটের যে আকার, আমরা বলি যে অনেক বড়, কিন্তু আসলে এটা পৃথিবীর মধ্যে খুবই ছোট মাপের একটা বাজেট। এবং আমরা মধ্যমেয়াদী অর্থনৈতিক কাঠামোতে কিন্তু সেই ডিরেকশনটা দেখিনি যে আমরা 13 থেকে 15, 16 বা 20 পর্যন্ত যাব। আমি আপনার যে কাজের জায়গা আরও বেশি নিবিড়ভাবে কাজ করে, সেখানে একটু আসতে চাই। সাম্প্রতিক যে মধ্যপ্রাচ্য ইস্যু, আমরা যেহেতু গ্লোবাল ইকোনমির একটা বড় অংশ, আমাদের রপ্তানি আমদানি মিলিয়ে তো অনেক বেশি এখন সম্পৃক্ত থাকতে হয়, এই অস্থিরতা আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা? অবশ্যই এই অস্থিরতা আমাদেরকে অবশ্যই প্রভাবিত করবে, এবং এগুলা পৃথিবীর সব দেশকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবং সেখানে দুটো প্রধান আমি বলবো যে রুট আছে, যেটার মাধ্যমে আমরা এফেক্টেড হব বা ক্ষতিগ্রস্ত হতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো রকমের বড় মাত্রার অস্থিরতা থাকা মানে হচ্ছে বিশ্বব্যাপী ইনকাম বলেন, বিনিয়োগ বলেন, সেটা কিন্তু কমে যাবে। আমরা যদি বেশি ব্যবসা বাণিজ্য না করতে পারি, যদি পৃথিবীর ব্যবসা বাণিজ্য কমে যায়, সেখান থেকে পৃথিবীর সব দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এটা একটাই বিষয়। আর এটার সঙ্গে যোগ হয়েছে যে ভূ রাজনৈতিক যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, জিও পলিটিক্যাল টেনশন, এইটার ফলে পৃথিবীতে যেসব আইন কাঠামোগুলো ছিল, বিশেষ করে বাণিজ্যর ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেই আইন কাঠামোগুলোকে ভুলুণ্ঠিত করার একটা বড় রকমের প্রয়াস চলছে। যেমন দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল ট্যারিফের কথা, এটা কিন্তু গভীরভাবে চিন্তা করার সময় এসেছে। এই কারণে যে আগে ব্যাপারটা কোনো সময় ছিল না, একটা ক্ষুদ্র দেশ যার শক্তি নাই, সে একটা শক্তিশালী দেশের সঙ্গে সাধারণত বায়োল্যাটারাল কোনো নেগোসিয়েশনে যেত না।
এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে WTO রুলসকে বাইপাস করে যদি আমাকে বায়োল্যাটারাল নেগোশিয়েট করতে হয় তাহলে অনেক দেশ আছে তার ক্ষমতা নাই। আমরা যেটাকে বলি যে লেভারেজ, যে আপনি কি অফার করতে পারেন একটা বড় দেশকে যেখান থেকে আপনি সুবিধা পাবেন। আমরা সেখানে অত্যন্ত ভালনারেবল, বাংলাদেশের কথা বলছি এই কারণে, কারণ মনে করুন ইন্ডিয়া, ভিয়েতনাম, ওদের তো ট্রেড সারপ্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বেশি, $40 বিলিয়ন, $70 বিলিয়ন, তারা তো নেগোশিয়েট করতে পারবে ভালো। তারপরে দেখুন পৃথিবীর অনেক দেশ তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক অস্ত্রও কিনতে পারবে। আমাদের তো সেই লেভারেজ আমরা তো দরকার নাই। তাহলে আমরা কিভাবে তাদের কাছে নিজেদেরকে আকর্ষণীয় করে তুলব? তার মানে বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ডসগুলো ভেঙে ফেলা হচ্ছে। বিশ্বব্যাপী যেসব ইনস্টিটিউশনসগুলো ছিল যারা এই আইন কাঠামোগুলোকে সবসময় প্রাধান্য দিত বা যেগুলোকে তারা এনফোর্স করতো, সেই ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে পড়েছে। এবং এইটা দুর্বল হওয়ার কারণ হচ্ছে এই যে ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব। প্রথমে এটা মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, তারপর রাশিয়ার সঙ্গে ছিল। এখন চায়নার উত্থানের সঙ্গে পশ্চিমা বিশ্বের অনেকেই এখন তারা উদ্বিগ্ন অবস্থার মধ্যে যাচ্ছে যে চায়নার উত্থান হচ্ছে, তাদের হয়তো ইকোনমিক ইন্টারেস্ট, তাদের হয়তো পলিটিক্যাল ইন্টারেস্ট হয়তো আন্ডারমাইন হয়ে যাবে। এই কারণে কিন্তু তারা একটা টেনশনের মধ্যে আছে। সুতরাং আমি বলবো এখান থেকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই কিন্তু নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা মার্কিন ট্যারিফের যেই ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, 3 মাস সময় আমরা পেয়েছি, সেটাও তো প্রায় শেষ দিকে। এখন পর্যন্ত আমাদের যে প্রস্তুতি এবং নেগোসিয়েশনের যেই পদক্ষেপ, আপনি কতটা আশাবাদী যে এখানে একটা যৌক্তিক সমাধান বাংলাদেশের ক্ষেত্রে আসবে? প্রথম কথা দেখুন, প্রস্তুতি নেওয়াটা এটা একটা কঠিন কাজ আমাদের দেশের জন্য, কারণ আসলে আমরা ভালো মতো জানি না যে ফর্মাল নেগোসিয়েশনটা কী। আর নর্মালি যেটা হয়, ট্রেড নেগোসিয়েশনের একটা ফর্মাল মেকানিজম থাকে, সেই মেকানিজমে মোটামুটি দর কষাকষি হয় এবং সেটার মাধ্যমে বোঝা যায় যে কোন জায়গাগুলোতে আপনি ছাড় দিতে যাচ্ছেন, কোন জায়গাটা আপনি সুবিধা পেতে যাচ্ছেন, একটা আলোচনার মাধ্যমে সেটা আসে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অনেক কিছু করা হচ্ছে, এইটা অনেকটা হুইমজিক্যালি, এইটা জানা যায় না যে কোনো সিস্টেম তারা ফলো করছে কিনা, কার সঙ্গে আগে নেগোশিয়েট করবে, কিভাবে করবে, সেই নিয়মগুলো তো এখন আর নাই। কাজে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা সব দেশের জন্য একটা জটিলতা আছে, বাংলাদেশের ক্ষেত্রে এটার কোনো ব্যত্যয় নাই, এটা একটি বিষয়। আরেকটা রকমের প্রস্তুতি হতে পারে যে খারাপ যদি কিছু হয় তাহলে আমরা কি করতে পারবো। বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ফলাফল হতে পারে যদি এমন হয় গার্মেন্টসের ক্ষেত্রে আমাদের উপরে উচ্চ শুল্ক দিয়ে রাখলো আর অন্য দেশ যারা আমাদের প্রতিযোগী দেশ তাদের উপরে যদি শুল্ক হারটা কমিয়ে ফেলে। এইটা আমাদের জন্য কিন্তু বড় মাত্রায় একটা অসুবিধা তৈরি করতে পারে আর কি। আমি আশা করব যে মার্কিন প্রশাসন অন্তত এই কাজটি করবে না, তারা যেন বুঝতে পারে যে সব দেশের সমান রকম নেগোসিয়েশন করার স্কোপ না থাকলেও যেন মোটামুটিভাবে একটা ফেয়ার সিস্টেম ম্যানেজ করা যায়। এখন ফেয়ারনেসের প্রশ্ন বলেও লাভ নাই, বিকজ পুরো সিস্টেমটা এখন উল্টা পথে হাঁটছে আর কি। আচ্ছা, এটার সঙ্গে দেখুন আরেকটা ব্যাপার আমাদেরকে একটু চিন্তায় নিতে হবে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ট্যারিফ যদি রাখে, চায়নার উপরে তারা অলরেডি ট্যারিফ বাড়িয়েছে এবং খুব সম্ভবত যতই তারা চায়নার সঙ্গে ডিল করুক ওই ট্যারিফ পুরোটা হয়তো কমবে না, কিছুটা কমবে। 10% একটা ফ্ল্যাট ট্যারিফ সব দেশের উপর তারা ইম্পোজ করেছে, এটা হয়তো তারা সেখান থেকে সরাবে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশের উপরে যদি কিছু ট্যারিফ রাখে এবং যদি বাংলাদেশের উপরেও রাখে, তাহলে যেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমদানি করে সেই আমদানিটা কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের জন্য একটা ঝুঁকি, কারণ ওরা যদি 80 থেকে 90 বিলিয়ন ডলারের যদি গার্মেন্ট যদি আমদানি করে, তাহলে ওই মার্কেটটা যদি এখন মনে করেন ছোট হয়ে যদি 70-80 বিলিয়ন ডলার হয়, তাহলে কিন্তু ওই ছোট মার্কেটে কিন্তু আমাদেরকে আবার তখন কম্পিট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একটা স্কোপ আছে, যদি চায়নার উপরে উচ্চ হারে শুল্ক তারা রাখে তাহলে হয়তো ওই যে চায়না যে জায়গাটা ছেড়ে দিবে সেই জায়গাটায় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের তো যেই এক্সট্রা ট্যারিফ 10% অলরেডি এটার একটা অংশ পাস থ্রু কিন্তু সে দেশের যারা রিটেলার তারা বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে করছেন। আমার প্রশ্ন হচ্ছে এই 3 মাসে কি আমরা এমন কিছু দৃশ্যমান তাদেরকে দেখাতে পারতাম যে তারা অন্তত মনে করতো যে না বাংলাদেশ কিছু করেছে, সো তাদের উপরে আমাদের অবস্থানটা একটু নমনীয় থাকবে? দেখুন, আমি বলতে চাই যে প্রোঅ্যাক্টিভ এঙ্গেজমেন্টের যে ইস্যুটা এবং যেভাবে ট্রাম্প প্রশাসনে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা ঘটছে, তাদের নিজেদের মধ্যেও ইস্যু আছে। আপনি জানেন যে এলন মাস্ক তারা তাদের যে পর্যায়ে প্রক্রিয়া রিফর্ম করেছে সেখানে ক্ষেত্রে কিন্তু অনেক রকমের অসন্তোষ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ওভারঅল একটা উত্তেজনা ছিল, রাজনৈতিক উত্তেজনা বলেন, রাস্তায় আমরা দেখেছি প্রোটেস্ট দেখেছি, আন্দোলন দেখেছি। কাজে সেরকম একটা পরিস্থিতিতে শুধু বাংলাদেশ না, আমার কাছে মনে হয় যে পৃথিবীর কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ওইভাবে কোনো কিছু অফার করতে পেরেছে বা কোনো সুবিধা নিতে যাচ্ছে, এটা এখনও কিন্তু পরিষ্কার না।
কোনো জিনিস পরিষ্কার হওয়া না মানে হচ্ছে সেখানে কিন্তু অনেক রকমের অসুবিধা থাকতে পারে, যেটা আমরা জানি না। যদি আমরা জানতাম যে তারা কী রকমের সুবিধা চায় আমাদের কাছ থেকে, তাহলে হয়তো আমরা প্রস্তুতি নেওয়া যেত। সবাই একটা ধোঁয়াশার মধ্যে আছে, এবং এটাই হচ্ছে আমরা যেটাকে বলি আনসার্টেনটি। এই আনসার্টেনটি বা অনিশ্চয়তা মানে হচ্ছে আপনি ব্যবসা বাণিজ্যের জন্য এটা সবচেয়ে খারাপ একটা জিনিস। তো সুতরাং আমি মনে করি না যে বাংলাদেশ এর থেকে ভালো কিছু হয়তো করতে পারতো, কিন্তু প্রোঅ্যাক্টিভ এঙ্গেজমেন্ট আমরা দেখেছি। এর আগে চিঠি চালাচালে আমরা দেখেছি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বলেছে, ইভেন বাজেটেও আমরা একটা ইঙ্গিত তাদেরকে দিয়েছি। হ্যাঁ, আপনি বলেন যে এর থেকে আর সুনির্দিষ্ট কী করা যায়। এক্ষেত্রে একটা জিনিস বলি, দেখুন আপনি যদি পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে তাকান, পূর্ব এশিয়ার দেশগুলো তারা কী করেছে এই পর্যন্ত, তারা তাদের সিকিউরিটি ইন্টারেস্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে রিলাই করে, কিন্তু বিজনেস ইন্টারেস্টের জন্য তারা চায়নার উপরে নির্ভরশীল। তারা এইভাবে ব্যালেন্স করেছিল। ওরাও কি খুব ভালো কিছুকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশন করে কি ওয়ার্কআউট করতে পেরেছে? ওরাও তো পারে না। আরেকটা জিনিস যেটা জিওপলিটিক্যাল এক্সপার্ট যারা আছেন তারা বলার চেষ্টা করতেছেন, যে কোনো দেশ যদি অতি উৎসাহী হয়ে আগে যদি বেশি কিছু অফার করে ফেলে, এটা কিন্তু সেই দেশের জন্য আবার ক্ষতিরও কিন্তু কারণ হতে পারে। কিন্তু পরে আপনি দেখলেন যে অন্য সব দেশ একই রকম পাচ্ছে, আবার আপনি কমিট করে ফেললেন বেশি দিবেন, তখন তো আপনি সেই কমিটমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো এই জন্যেই যেসব দেশ আমাদের মতো দেশ, দুর্বল অর্থনীতি, যাদের শক্তি কম, রাজনৈতিক শক্তি কম, তারা কিন্তু এখন অনেকটা এই বিপদের মধ্যে আছে, যে একরকম নিরাশ হওয়ার মতো অবস্থা এবং অপেক্ষা ছাড়াও। আমরা শেষ দিকে চলে এসেছি। এই সিচুয়েশনের মধ্যে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি আগামী বছর। সো উদ্যোক্তারা বলছেন যে ক্রাইসিসটা তো অলরেডি বাড়তি ক্রাইসিস আছে, তারপরেও একটা চিন্তা বা দুশ্চিন্তা আছে। এটা নিয়ে আপনার অবজারভেশনটা কি? অবশ্যই আমরা এখন যেসব ভূ রাজনৈতিক যে ট্রেন্ডস দেখছি, প্রবণতা দেখছি, এইটা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে ঝুঁকি ছিল সেই ঝুঁকিগুলো কিন্তু বাড়াবে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি যদি খেয়াল করে থাকেন, এই ইন্টারিম গভর্নমেন্ট যে এসটিএসটা মানে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি ফর এলডিসি গ্র্যাজুয়েশন, এটার জন্য যে গ্রহণ করেছে একটা কৌশলপত্র, এখন কতখানি তারা বাস্তবায়ন করতে পারে সেটা ভিন্ন বিষয়। এই কৌশলপত্রে কিন্তু এই টেনশনগুলোর কথা কিন্তু বলা আছে। ওইখানে বলা আছে বাংলাদেশের জন্য কী কী ঝুঁকি আছে। আমরা ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস আমাদের থাকবে না, এটা আলোচনা করা হয়েছে। আমরা এক্সপোর্ট হয়তো সাবসিডি দিতে পারবো না, সেটার কথা বলা আছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বলা আছে যে যে রাজনৈতিক যেসব দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো বাড়বে। এই দ্বন্দ্বগুলো বাড়া মানে হচ্ছে ট্রেড পলিসিতে আনসার্টেনটি তৈরি হবে, এবং সেটাও বাংলাদেশের জন্য একটা অতিরিক্ত চাপ তৈরি করবে। এখন এগুলো থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় কী? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে, দেখুন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বড় মাপের পলিসি নেয় যেখানে সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখান থেকে আমরা হয়তো বের আসতে পারবো না। কিন্তু আমাদের কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, আমাদের ট্রেড পলিসি, ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি সক্ষমতা বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশন করাটা চ্যালেঞ্জিং, বা হ্যাঁ, তারপরে কিন্তু এটা করতে হবে। প্লাস আমাদের অন্য জায়গায় কিন্তু বাজার খুঁজতে হবে। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের হয়তো সাবস্টিটিউট কেউ হতে পারবে না বা সম্ভব না, কিন্তু অন্য জায়গায় থেকে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। আরেকটা ব্যাপার দেখুন, আমি বলবো যে ঠিক আছে, কিছু জিনিস আছে আমার কন্ট্রোলের বাইরে, কিছু জিনিস আছে তো যেটা আমি কন্ট্রোল করতে পারি। আমার দেশের বাণিজ্য নীতি কেমন হবে, এটা তো আমার কন্ট্রোলের মধ্যে। আমি কতখানি রাজস্ব আদায় করবো, এটা একটা বড় একটা অংশ আমি তো করতে পারি। আমার প্রতিষ্ঠান কিভাবে চলবে, আমার এখানে সুশাসন থাকবে কিনা, আমি লেবার রাইটস মেনে চলবো কিনা, আমার কমপ্লায়েন্স কেমন হবে, এগুলো আমাদের কন্ট্রোলের ভেতরে। কাজে আমি মনে করি যে এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই প্রস্তুতিটা ভালো করে নিতে পারবো, যে বিশ্ব যেরকমই থাকুক আমাদের জায়গায় আছে এবং আমাদের কম্পিটিটিভনেস আমরা বাড়াতে পারবো। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।